হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদুজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে পঞ্চম অধ্যায়টি আছে ভারতের সমসাময়িক নাগরিক সমাজের আন্দোলন। এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব নর্মদা বাঁচাও আন্দোলন সম্পর্কে। তোমাদের এই অধ্যায়ে দুটি আন্দোলন সম্পর্কে পড়তে হবে, অর্থাৎ একটা হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন আর একটা হচ্ছে চিপকো আন্দোলন। নেক্সট ভিডিওতে আমরা চিপকো আন্দোলন সম্পর্কে আলোচনা করব। আজকের ভিডিওতে শুধুমাত্র এই নর্মদা বাঁচাও আন্দোলন সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, যে এই নর্মদা বাঁচাও আন্দোলনটা কি, এর কারণ কি, এই আন্দোলন কেন শুরু হয়েছিল, তারপরে এর ফলাফল কি, ঠিক আছে, সমস্ত বিস্তারিত আলোচনা করব। তার আগে দেখো, নর্মদা একটা নদীর নাম ভারতের। ঠিক আছে, তাহলে ভারতের কোথায় নর্মদা নদীটি আছে তোমরা একবার ম্যাপে দেখে নাও। এটা যদি ভারতের ম্যাপটা হয়, ঠিক আছে, ভারতের টোটাল 3টি রাজ্যের উপর দিয়ে কিন্তু এই নর্মদা নদী গিয়েছে। ঠিক আছে, 3টি রাজ্যের উপর দিয়ে। কি কি? একটা হচ্ছে মধ্যপ্রদেশ, ঠিক আছে, এখান থেকে শুরু হয়ে এভাবে নদীটা গিয়েছে। ঠিক আছে, আরব সাগরে গিয়ে মিশেছে, আরব। তাহলে নর্মদা নদী কিন্তু পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। ঠিক আছে, পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে গিয়ে মিশেছে। প্রথমে মধ্যপ্রদেশে অর্থাৎ এমপি, মধ্যপ্রদেশের উৎপত্তি হয়েছে, তারপরে সেটা মহারাষ্ট্রে গিয়ে, তারপরে গুজরাটে গিয়ে মিশেছে আরব সাগরে। বোঝা গেল? তাহলে নর্মদা নদীর উৎপত্তি কিন্তু মধ্যপ্রদেশে হয়, তারপরে মহারাষ্ট্রের উপর দিয়ে গুজরাটে গিয়ে আরব সাগরে মিশে যায়। তাহলে এখানে এই জায়গায় গুজরাটে নর্মদা নদীর এই জায়গায় একটা ড্যাম অর্থাৎ বাঁধ নির্মাণ হয়েছিল, একটা বড় ড্যাম অর্থাৎ বড় একটা বাঁধ। তার নাম কি ছিল? যে সর্দার সরোবর, সর্দার সরোবর বাঁধ। এমন অনেক বাঁধ নির্মাণের জন্য একটা প্রজেক্ট, একটা প্রকল্প গ্রহণ করা হয়েছিল সরকারের দ্বারা। ঠিক আছে, যে নর্মদা নদীর উপরে অনেক ড্যাম অর্থাৎ বড় বড় বাঁধ নির্মাণ করা হবে, বড় ছোট মাঝারি এরকম। তাহলে এর মধ্যে সর্দার সরোবর বাঁধ, এই বাঁধটাকে নিয়ে কিন্তু আর কি শুরু হয় এই নর্মদা বাঁচাও আন্দোলন। যেই বাঁধ, দেখো, যখন নদীর উপরে বাঁধ দেওয়া হয়, তাহলে বাঁধ দেওয়া কেন হয়? বাঁধ দিলে কি সুবিধা হবে? দেখো, নদীর উপরে বাঁধ বা ড্যাম এর জন্যই দেওয়া হয়। তাহলে বাঁধ স্থাপনের ফলে কি হয়, যে ধরো নদী গিয়েছে, ঠিক আছে, এই ড্যাম দিয়ে কি করা হয়, এখানের মধ্যে জলটাকে আটকানো হয়। অর্থাৎ নদী যদি এদিক থেকে এদিকে যেতে থাকে, তাহলে ড্যামের সাহায্যে জলটাকে এখানে আটকে দেওয়া হয়। ঠিক আছে, এদিকটায় কিন্তু জল বাড়তে থাকে। এখন ড্যামে যখন খুশি জল ছাড়তে পারে বেশি পরিমাণে, যখন খুশি আটকে দিতে পারে। ঠিক আছে, ড্যাম এটা নিয়ন্ত্রণ করে থাকে। আর এর সাহায্যে কি করা হয়, যে এখানে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। জলবিদ্যুৎ উৎপাদিত হয় কিসের মাধ্যমে? টারবাইনের সাহায্যে। তোমরা জানো যে টারবাইন সামনে রাখলে তার উপরে যদি জলের স্রোত আসে নদী, তাহলে সেখানে কি হয়, যে টারবাইন ঘোরার ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়। তাহলে সেখানেই জলটাকে ছেড়ে দেওয়া হয় বাঁধ থেকে, সেখানে সামনে টারবাইন বসানো থাকে, তারপরে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। আর এই বাঁধ তৈরি করার মাধ্যমে আশেপাশে যে এলাকা আছে, যেখানে ধরো কৃষিকাজ হচ্ছে, সেখানে কিন্তু জলসেচ করা যায়। ঠিক আছে, জলসেচ করা যায়, জলসেচ। তাহলে এই বাঁধ তৈরির মাধ্যমে জলবিদ্যুৎ উৎপাদন করা যাবে, কৃষিক্ষেত্রে জলসেচের ব্যবস্থা করা যাবে, তাই তো? তাহলে এর জন্য কিন্তু বাঁধ নির্মাণ করা হয় নদীর উপরে। তাহলে এমন এই যে সর্দার সরোবর বাঁধ ছিল, এই বাঁধটা নির্মাণকে কেন্দ্র করে কিন্তু এর বিরোধিতায় সেই যে এলাকা গুজরাটের যে আদিবাসীরা ছিল, সেই গুজরাটের আদিবাসী, তারপরে সেখানে বলতে পারো যে কৃষকরা ছিল, তারপরে সেখানে যে বলতে পারো আরো যে মানবাধিকারবাদী, মানবাধিকারবাদী, তারপরে পরিবেশবাদী, তারা কি করে, যে আন্দোলন গড়ে তোলে যে এই সর্দার সরোবর বাঁধ যে হচ্ছে, এটাকে, এই কাজটাকে সম্পূর্ণ করতে দেবে না।
এর জন্য কিন্তু সেখানের মধ্যে কি হয় যে আন্দোলন শুরু হয়, যেটাকে বলা হয় যে নর্মদা বাঁচাও আন্দোলন। অর্থাৎ এখানে কি হয়, যদি এখানে ড্যামটা বসানো হয়, এখানে যদি বাঁধটা নির্মাণ করা হয়, তাহলে কি হবে যে এই যে বাঁধ বসানো হলো, তাহলে এখানে যে জল এখানে আটকানো হচ্ছে জলটাকে বাঁধের সাহায্যে, তাহলে এখানে আশেপাশে যে গ্রাম ছিল সেগুলি জলের তলায় ডুবে যাচ্ছিল, ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছিল এমন অবস্থা। সেখানে যে আদিবাসীরা ছিল, সেখানে যে কৃষকরা ছিল, তাদের ঘরবাড়ি জলের তলায় গিয়েছে। কৃষকরা যে ছিল সেখানে কৃষকদের যে জমি ছিল, সেই জমিগুলিও এই যে ড্যাম স্থাপনের ফলে কি হয়েছে যে জলের তলায় কৃষকের যে জমিগুলি ছিল, কৃষিক্ষেত, সেগুলি সব চলে গেছে জলের তলায়। তাহলে এখন কৃষকরা কিসের উপর ভিত্তি করে তারা জীবিকা নির্বাহ করবে? তারা কৃষিকাজ করেই খেত, তাহলে এখন তাদের জীবিকাও নেই, তাহলে তারা কি কাজ করে খাবে? তাই তো, ঘরবাড়িতে থাকার জন্য ঘরবাড়িতে সেখানে জল উঠে গেছে, তাহলে তারা থাকবে কোথায়? সরকার এখানে কি করেছে যে সরকার বলেছিল যে এখানের মধ্যে যে তাদেরকে স্থানান্তরিত করা হবে, অর্থাৎ এই আদিবাসী কৃষকদেরকে নতুন অন্য জায়গার মধ্যে তাদেরকে বাসস্থানের জন্য স্থানান্তরিত করা হবে, কিন্তু সেটাও করা হয়নি ঠিকভাবে, তাদেরকে আর্থিক সহায়তাও ঠিক মতো দেওয়া হয়নি। তাহলে এর জন্য কিন্তু এই নর্মদা বাঁচাও আন্দোলন শুরু হয়ে যায়। যে বাঁধ নির্মাণ করা হচ্ছে এখানে, কিন্তু সেই বাঁধ নির্মাণের ফলে যে ক্ষতিটা হবে, কৃষকরা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হচ্ছে, আদিবাসীরা তাদের ঘর বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে, কৃষিক্ষেত জলের তলায় ডুবে যাচ্ছে, বাঁধ যে এখানে করা হয়েছে তার এদিকে আশেপাশে যা গ্রাম ছিল সব ডুবে গেছে, ঠিক আছে। তাহলে এর জন্য আন্দোলন শুরু হয়। তখন এই আন্দোলনের দুজন লিডারের নাম মনে রাখবে, দুজন নেতার নাম। একজন হচ্ছে মেধা পাটেকর, মেধা পাটেকর। এই যে মেধা পাটেকর, তিনি কিন্তু পিএইচডি করছিল, পিএইচডি করতে করতে সেই পিএইচডি ছেড়ে তিনি এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে যান। যে এদের সঙ্গে, এই আদিবাসী কৃষকদের সঙ্গে এতটা অন্যায় হচ্ছে, এটা দেখে এই মেধা পাটেকর কি করে যে নিজের যে পিএইচডি ডিগ্রি সেটাকে বাদ দিয়ে তিনি এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে যান, ঠিক আছে। বলতে গেলে এই নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল এই মেধা পাটেকর, তাকেই বলা হয় এই নর্মদা বাঁচাও আন্দোলনের লিডার বা নেতা। আরেকজন ছিল, তিনি হচ্ছে বাবা আমতে। তিনিও কিন্তু নর্মদা বাঁচাও আন্দোলনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাহলে যদি পরীক্ষায় আসে যে নর্মদা বাঁচাও আন্দোলনের দুজন নেতার নাম উল্লেখ করো, তাহলে কিন্তু তোমরা এই দুটা দেবে, যে মেধা পাটেকর আর বাবা আমতে, ঠিক আছে। তাহলে এবার আমরা দেখব, তোমরা তাহলে ওভারভিউটা বুঝতে পেরেছো যে নর্মদা বাঁচাও আন্দোলনটা কি। নর্মদা বাঁচাও আন্দোলনটা হচ্ছে বাঁধ নির্মাণের বিরোধিতার জন্য গড়ে ওঠা যে আন্দোলন, ঠিক আছে। এখন দেখো যে এর কারণটা কি। এখন স্টেপ বাই স্টেপ তোমরা যখন তোমাদের উত্তর লিখতে হবে তখন তোমরা কি লিখবে। দেখো তোমাদের এই অধ্যায় থেকে কিন্তু 2 মার্কসের এবং 4 মার্কসের কোশ্চেন আসবে। তাহলে 2 মার্কসের জন্য তোমরা করবে যে নর্মদা বাঁচাও আন্দোলন কি, ঠিক আছে। একটা প্রশ্ন হয়ে গেল যে নর্মদা বাঁচাও আন্দোলন কি, এটা 2 মার্কসের জন্য আসতে পারে। আর আসতে পারে যে এই নর্মদা বাঁচাও আন্দোলনের 2টি কারণ উল্লেখ করো, বা নর্মদা বাঁচাও আন্দোলনের 2টি ফলাফল উল্লেখ করো, এভাবে 2 মার্কসের এখান থেকে দিতে পারে। আর 4 মার্কসের জন্য এই 2টা কোশ্চেন ইম্পর্টেন্ট। 4 মার্কসের জন্য এই 2টি কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ উল্লেখ করো, সংক্ষেপে আলোচনা করো, বা নর্মদা বাঁচাও আন্দোলনের ফলাফলগুলি সংক্ষেপে আলোচনা করো। আমি 4টি পয়েন্ট দিয়ে আলোচনা করছি, ঠিক আছে, তোমরা বুঝে নাও। ফার্স্ট হচ্ছে, দেখো কারণ কি এই নর্মদা বাঁচাও আন্দোলনের, যে বাস্তুচ্যুতি, অর্থাৎ নিজেদের যে বাসস্থান, কৃষকরা আদিবাসীরা যে ছিল তারা নিজেদের বাসস্থান ছাড়তে বাধ্য হচ্ছিল। কিসের জন্য? যে বাঁধ নির্মাণের ফলে, নদীর মধ্যে যে বাঁধ নির্মাণ হয়েছিল, বাঁধের ফলে জলটাকে এখানে আটকে দেওয়া হচ্ছিল, আর তার ফলে কি হবে যে এই আশেপাশে যে গ্রামগুলি ছিল সেখানে সব গ্রাম জলমগ্ন হয়ে যাচ্ছিল, কৃষিক্ষেত ডুবে যাচ্ছিল, নিজেদের বাসস্থান ছেড়ে তারা অন্য জায়গায় স্থানান্তরিত হচ্ছিল। আর সরকার যেই জায়গাতে তাদের স্থানান্তরিত করছিল সেখানে ভালো খাবারের জল ছিল না, ঠিক আছে, জমি ভালো ছিল না, তাহলে এমন অবস্থা, ঠিক মতো তাদের আর্থিক সহায়তা করা হচ্ছিল না। তাহলে এই যে তাদের উপর যে এত নেগেটিভ প্রভাব পড়েছিল, তার জন্য কিন্তু এই আন্দোলন শুরু হয়েছিল, নর্মদা বাঁচাও আন্দোলন, এটা একটা কারণ। নেক্সট কারণ হচ্ছে যে পরিবেশগত ক্ষয়ক্ষতি। তাহলে সেখানের মধ্যে যে অরণ্য ছিল, বনভূমি ছিল, সেগুলিও কিন্তু জলের তলায় চলে যাবে, সেখানে কৃষিক্ষেত জলের তলায় চলে যাবে। আর সেই যে বন জঙ্গলের মধ্যে যারা ছিল, অর্থাৎ যে বলতে পারো পশু পাখি যে ছিল, তাই না,
সেই পশু পাখি, তাহলে তাদের বাসস্থানে তো ক্ষয়ক্ষতি হচ্ছে। তাহলে বলতে পারো যে পরিবেশের যে অবক্ষয়, পরিবেশের ক্ষয়ক্ষতি সেটা কিন্তু হচ্ছিল এই ড্যাম অর্থাৎ বাঁধ নির্মাণের ফলে। একটা বাঁধ নির্মাণ করলে যে সেখানে যদি শুধু সুবিধাই হবে এমন কিন্তু না। একটা বাঁধ নির্মাণ করলে জলবিদ্যুৎ উৎপাদন করা যাবে, তার সাহায্যে জলসেচ ব্যবস্থা ভালো হবে, শুধু এটাই না, তার ফলে কিন্তু অনেক নেগেটিভ প্রভাব পড়ে, যেমন পরিবেশের ক্ষতি হবে, তাই না? আশেপাশে গ্রাম জলের তলায় চলে যাচ্ছে, আশেপাশে যে গাছপালা ছিল, অরণ্য ছিল, তারাও সব জলের নিচে পড়ছে। তাহলে সেইখানে যে বলতে পারো অনেক যে প্রাণীরা বাস করত তাদের আবাসস্থল কিন্তু নষ্ট হচ্ছে। তাহলে এর দ্বারা কিন্তু পরিবেশের ক্ষয়ক্ষতি হচ্ছে, এটা আরেকটা কারণ ছিল পরিবেশগত ক্ষতি। তাহলে এর জন্য কিন্তু অনেক পরিবেশবিদ, ঠিক আছে, এনভায়রনমেন্টালিস্ট, তারাও কিন্তু প্রোটেস্ট করেছিল, এখানে আন্দোলনে যুক্ত হয়েছিল। তারপরে দেখো যে কৃষি জমি নষ্ট হওয়া, তাহলে এটা তো মূল কারণই। কারণ সেখানে যেই জায়গার মধ্যে কিনা ড্যাম উৎপাদন নির্মাণ করা হয়েছিল সেখানে আদিবাসীরা বাস করত, সেখানে কৃষকরা বাস করত, গ্রামীণ এলাকা। তাহলে তারা কৃষিকাজের উপর ভিত্তি করেই তাদের জীবিকা নির্বাহ করে। তাহলে যেখানে কৃষিকাজই তাদের জীবিকা, অন্য কোনো কি কাজ করবে তারা? যে জমি ছিল সেগুলি যদি জলের তলায় চলে যায় তাহলে তারা কি কাজ করবে, তাই না? তাহলে সেজন্য কিন্তু এই আন্দোলন গড়ে উঠেছিল, এই নর্মদা বাঁচাও আন্দোলন, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে জনগণের মতামত উপেক্ষা। তাহলে সরকার যেখানে ড্যামটা তৈরি করবে, আদিবাসীরা যে ছিল সেখানে, কৃষকরা যে ছিল, তাদের মতামত নেওয়া তো প্রয়োজন ছিল যে এখানে আমরা ড্যাম স্থাপন করব, নির্মাণ করব। তার জন্য তাদেরকে আগে থেকেই আর্থিক সহায়তা দিয়ে বা তাদেরকে অন্য স্থানে স্থানান্তরিত করে তারপরে সেখানে ড্যাম নির্মাণের কাজ হবে। সেটা করা হয়নি। এখানে কৃষক এবং আদিবাসীদের তাদের মতামত এখানে উপেক্ষা করা হয়েছে, তাদের মতামতকে অতটা গুরুত্ব দেওয়া হয়নি। তাদের যে সমস্যাটা, এখানে মানুষের যে সমস্যাটা, সেটাকে উপেক্ষা করা হয়েছে। শুধুমাত্র প্রজেক্ট স্থাপন করা হয়ে গেল যে হ্যাঁ বিকাশ হবে, ডেভেলপমেন্ট হবে, কিন্তু সেই ডেভেলপমেন্টের পিছনে যে এই যে দরিদ্র ব্যক্তিদের যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেটা কে দেখবে? তাহলে সেটা কিন্তু উপেক্ষা করছে। তার জন্য কিন্তু এই প্রোটেস্টটা হয়েছিল, নর্মদা বাঁচাও আন্দোলন। বোঝা গেল? তাহলে এই 4টি কারণ তোমরা লিখে দেবে যখন পরীক্ষায় আসবে, যে নর্মদা বাঁচাও আন্দোলনের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। তোমাদের এই চ্যাপ্টার থেকে 4 মার্কসেরই আসবে। তাহলে প্রথমে ভূমিকা দিয়ে 4টি পয়েন্ট দিয়ে পারলে উপসংহার দেবে, নাহলে লিখবে না যদি সময় না পাও, ঠিক আছে। এখন দেখো যে ফলাফল, যে এই নর্মদা বাঁচাও আন্দোলনের ফলাফল কী হয়েছিল, এফেক্ট কি পড়েছিল, প্রভাবটা কি হয়েছিল। দেখো ফার্স্ট হচ্ছে যে জাতীয় পুনর্বাসন নীতি প্রণয়ন, ঠিক আছে। এখানে জাতীয় স্তরে সরকার কি করে, যে একটা পুনর্বাসন নীতি প্রণয়ন করে, অর্থাৎ যারা এই যে সর্দার সরোবর ড্যাম, এই বাঁধটা যে নির্মাণ করা হয়েছিল তার জন্য যেই মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়েছিল, যাদের বাসস্থান বাস্তুচ্যুত হয়েছিল, তাদেরকে বাসস্থান দেওয়ার জন্য কিন্তু সেখানের মধ্যে নীতি গ্রহণ করা হয়েছিল, ঠিক আছে। এটা একটা প্রভাব ছিল, ফলাফল ছিল, যে এই আন্দোলনের ফলে সরকার বাধ্য হয় তাদের জন্য ক্ষতিপূরণ দিতে, তাই না। নেক্সট হচ্ছে যে বিশ্ব ব্যাংকের ঋণ প্রত্যাহার। তাহলে এখানে কিন্তু বিশ্ব ব্যাংক অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংকও কিন্তু এখানে জড়িত ছিল, ওয়ার্ল্ড ব্যাংক, ঠিক আছে। তাহলে এই যে ওয়ার্ল্ড ব্যাংক ছিল, সেই ওয়ার্ল্ড ব্যাংক কি করেছিল, যে ভারতের মধ্যে যে ড্যাম অর্থাৎ বাঁধ নির্মাণ হচ্ছিল, সেই বাঁধ নির্মাণের জন্য কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক অর্থাৎ বিশ্ব ব্যাংক কিন্তু ভারতকে লোন দিচ্ছিল, অর্থাৎ ঋণ দিচ্ছিল। তাহলে সেই ঋণটা আবার ফিরিয়ে নেয়, যে না এখন আর ভারতকে আর ঋণ দেওয়া যাবে না। কিসের জন্য? যেহেতু এই নর্মদা বাঁচাও আন্দোলন শুরু হয়ে যায়, আর আন্দোলনে দেখা যায় যে ইন্টারন্যাশনালি আন্তর্জাতিক স্তরে এই আন্দোলন পৌঁছে যায়, বিশ্বের সমস্ত দেশ এর সম্পর্কে জানতে শুরু করে যে এখানে কি হচ্ছে, এখানে বাঁধ নির্মাণ হচ্ছে, আর তারপরে কি হচ্ছে, যে কৃষকরা যে ছিল, আদিবাসীরা যে ছিল, তাদের যে রাইটস, তাদের যে মানবাধিকার সেটা লঙ্ঘিত হচ্ছিল, তাদের বাসস্থানের জন্য ঠিকমতো তাদেরকে রিহ্যাবিলিটেশন করা হচ্ছিল না, তাদেরকে পুনর্বাসনের জন্য বাসস্থান দেওয়া হচ্ছিল না। তার জন্য কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক প্রথমে একটা টিম পাঠায় এখানে পর্যবেক্ষণ করার জন্য, যে না কি হচ্ছে, এই আন্দোলনে কি হচ্ছে। তারপরে এখানে দেখে ওয়ার্ল্ড ব্যাংক কি করে, যে না ভারতকে আর ঋণ দেওয়া যাবে না, ঋণ প্রত্যাহার করে নেয়, তাই না। তাহলে এটা ছিল কিসের ফলাফল, এই নর্মদা বাঁচাও আন্দোলনের ফলাফল। অর্থাৎ নর্মদা বাঁচাও আন্দোলনে মেধা পাটেকর, বাবা আমতে, তারা যে প্রোটেস্ট চালাচ্ছিল, আন্দোলন করছিল, তারা কিন্তু ভাঙচুর করেনি, তারা কিন্তু গণতান্ত্রিক উপায়ে মিছিল, অনশন, এইসব উপায়ে, ঠিক আছে, অহিংস উপায়ে কিন্তু তারা আন্দোলন করছিল। আর আগের ক্লাসে আলোচনা করেছিলাম
যে নাগরিক সমাজের আন্দোলন, সিভিল সোসাইটি মুভমেন্ট কি, সেখানে কিন্তু হিংসাত্মক পথ অবলম্বন করা হয় না, ঠিক আছে। সেখানে কিন্তু অহিংস গণতান্ত্রিক পথ অবলম্বন করা হয়, অর্থাৎ সেখানে মিছিল, সেখানে ধর্মঘট, তারপরে অনশন, এই সবের মাধ্যমে কিন্তু তারা আর কি তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিল। মেধা পাটেকরের জন্য অনেক অনশনও করেছিল, ঠিক আছে, না খেয়ে অনশন করেছিল। বোঝা গেল তাহলে। বিশ্বব্যাংক কিন্তু প্রত্যাহার করে নেয় যে সে আর ঋণ দেবে না ভারতকে, ঠিক আছে, যেহেতু প্রোটেস্ট চলছে ভারতে এই ড্যাম তৈরির বিরুদ্ধে। নেক্সট দেখো যে রিভিউ প্যানেল গঠন। তাহলে ভারত সরকার চাপে পড়ে, যে এখানে আন্দোলন চলছে, মেধা পাটেকর বাবা আনতে, তারপরে এখানে পরিবেশবিদ, ঠিক আছে, মানব অধিকারবাদী, তারপরে কৃষক, আদিবাসী সমস্ত লোকেরা আন্দোলন শুরু করে দেয় যে না, এখানে বাঁধ তৈরি করা যাবে না, বা আমাদেরকে পুনর্বাসনের জন্য আর্থিক সাহায্য দিতে হবে আগে, তাই না। তাহলে এর জন্য কি হয় যে সরকার, ভারত সরকার কি করে যে 5 জন সদস্য বিশিষ্ট 5 মেম্বার একটা রিভিউ প্যানেল গঠন করে, ঠিক আছে, একটা রিভিউ প্যানেল গঠন করে, যে আবার রিভিউ করবে, দেখবে যে যেই বাঁধগুলি নির্মাণ হচ্ছে এই নর্মদা নদীর উপরে, সেই বাঁধগুলি কি ঠিকঠাকভাবে করা হচ্ছে, তার জন্য অন্য মানুষেরা এফেক্ট তো হচ্ছে না, এমন তো হচ্ছে না। তাহলে সেই জন্য পুনর্বিবেচনা করার জন্য একটা রিভিউ প্যানেল গঠন করা হয়। কত সালে? 1997 সালে। তাহলে সেই 1997 সালে যখন এই 5 জন সদস্য বিশিষ্ট রিভিউ প্যানেল গঠন করা হয়, তখন কিন্তু এর যে কাজ, বাঁধ নির্মাণের যে কাজটা, সেটা কিন্তু 3 বছরের জন্য স্থগিত রাখে, যে না, এই 3 বছর আর কোনো বাঁধ নির্মাণ করা হবে না। তাহলে এই 3 বছর বাঁধ নির্মাণ বন্ধ থাকে, এখানে নির্দেশ দিয়ে দেয় সরকার। তারপরে এই কাজটা আবার চলতে শুরু করে, ঠিক আছে। তাহলে এইটা একটা প্রভাব ছিল নর্মদা বাঁচাও আন্দোলনের, বা ফলাফল বলতে পারো, সরকারকে বাধ্য করেছিল একটা রিভিউ প্যানেল গঠনের জন্য। নেক্সট হচ্ছে পুনর্বাসন। সবশেষে 2017 সালে, ঠিক আছে, 2017 সালে সুপ্রিম কোর্ট একটা রায় দেয় যে কি, যে যারা আর কি, যেই আদিবাসীরা বা যেই কৃষকরা তাদের বাসস্থান ছাড়তে বাধ্য হয়েছে, তাদের ক্ষয়ক্ষতি হয়েছে, তাদেরকে বাসস্থান দেওয়ার জন্য, তাদের পুনর্বাসনের জন্য কিন্তু সরকার কি করেছিল, যে প্রত্যেক পরিবারকে 60 লক্ষ টাকা দিয়েছিল, ঠিক আছে, 60 লক্ষ টাকা। কিসের জন্য? যে পুনর্বাসনের জন্য, যে তাদের যে এই ড্যাম, বাঁধ তৈরির জন্য, বাঁধ নির্মাণের জন্য তাদের যে ঘরবাড়ি ছাড়তে হয়েছিল, তাদেরকে কিন্তু এই ক্ষয়ক্ষতির জন্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছে 2017 সালে, যে তাদেরকে পুনর্বাসনের জন্য এত টাকা দিতে হবে, আর্থিক জরিমানা, ঠিক আছে, আর্থিক সহায়তা করতে হবে আর কি। তাহলে এই হয়ে গেল ফলাফল এই নর্মদা বাঁচাও আন্দোলনের। যে নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ কি কি ছিল, আর এর ফলে, এই আন্দোলনের ফলে কি কি প্রভাব পড়েছিল, যে সরকার কি কি জাতীয় পুনর্বাসন নীতি প্রণয়ন করেছিল, তারপরে বিশ্ব ব্যাংক এখান থেকে উইথড্র করে নেয় যে না, আমি আর ভারতে ঋণ দেব না, কারণ এখানে প্রোটেস্ট চলছে, মানুষের অধিকার এখানে লঙ্ঘিত হচ্ছে, তাদের বাসস্থান থেকে তাদেরকে অন্য জায়গায় যেতে হচ্ছে, কিন্তু সরকার তাতে সাহায্য করছে না। তারপরে রিভিউ প্যানেল গঠন করা হয় আর পুনর্বাসন করা হয়। তাহলে এ হয়ে গেল ফলাফল। তাহলে এখানে কিন্তু যদি প্রশ্ন আসে যে নর্মদা বাঁচাও আন্দোলনের প্রভাব আলোচনা করো, তাহলেও কিন্তু এটাই লিখবে, ঠিক আছে, প্রভাব ফলাফল একই, ঠিক আছে, এই পয়েন্টগুলি লিখলেই হবে। প্রথমে ভূমিকা দেবে, তারপরে 4টি পয়েন্ট দিয়ে লিখে দেবে। তাহলে এই হয়ে গেল আজকে এই নর্মদা বাঁচাও আন্দোলন সম্পর্কে। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব চিপকো আন্দোলন। আর আগে বলে নেই যে এই আন্দোলন কবে থেকে শুরু হয়, প্রথমে বলার কথা ছিল, কিন্তু দেখো এখন বলে দিচ্ছি, 1985 সালে এটা স্টার্ট হয়, ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব চিপকো আন্দোলন, চিপকো আন্দোলন, আর তার মাধ্যমেই তোমাদের এই 5ম অধ্যায়টি শেষ হয়ে যাবে। তারপরের থেকে আমরা তোমাদের যে লাস্ট অধ্যায় আছে সেটা শুরু করে দেবো, ঠিক আছে। তাহলে আজকে ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।